আসসালামু আলাইকুম। যারা পুরুষ মানুষ আছেন তারা অবশ্যই সকলে একটা জিনিস বলবেন যে পুরুষ মানুষের কিন্তু টাকা ছাড়া ভাই দাম নাই পৃথিবীতে। পুরুষ মানুষ বলতেই টাকা। আপনার যদি টাকা না থাকে তাহলে আপনি কিসের পুরুষ? আপনার বাবা মা থেকে ধরেন আপনার ভাই বেরাদার সকলেই কিন্তু আপনাকে অপছন্দ করবে। এটা আপনার স্বাভাবিক বা একটা সত্য, চিরন্তন সত্য ঘটনা। আপনার যত টাকা পয়সা আছে তত আপনার দেখবেন ফ্যামিলি মেম্বার, আপনার পরিবার আপনাকে ভালোবাসবে বা ব্লা 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 অনেকে আপনাকে দাম দিবে। আপনার ইউনিটি যেটা আছে, ইউনিটি বলতে আপনার যে সমাজ আছে সেই সমাজটাতে আপনি অনেক সাকসেসভাবে বসবাস করতে পারবেন। আমাদের দেশের মানুষ আসলে মানুষকে বিবেচনা করে টাকা পয়সার মাধ্যমে। আমরা যারা পুরুষ জাতি আছি তাদের কিন্তু টাকা পয়সা ছাড়া কোনো ভ্যালু নাই। আমি বর্তমানে এই ঘটনাটা অনেকভাবে রিয়েলাইজ করতেছি, কারণ একটা সময় ভাই বয়স অত বেশি ছিল না, তখন টাকা পয়সা অত প্রয়োজন ছিল না, তখন ফ্যামিলিরও প্রেশার ছিল না, ফ্যামিলিরও চাহিদা কম ছিল, ফ্যামিলিও আমাকে বলতো না যে তুমি ইনকাম করো। কিন্তু এখন দিন দিন ভাই বড় হচ্ছি। আমার যে বিজনেসটা আগে থেকে আমি করতাম, জানেন অনেকে, আমি অনলাইন প্ল্যাটফর্ম বিজনেসের সাথে জড়িত আছি। আমার 2-3টা অনলাইন প্ল্যাটফর্ম বিজনেস আছে। সেটার মাধ্যমে আমি মোটামুটি একটা রেভিনিউ ইনকাম করতাম, যেটা দিয়ে আমি আমার নিজের মতো চলতে পারতাম। কিন্তু আমার ফ্যামিলিকে কখনো কন্ট্রিবিউট করতে হয় না, আলহামদুলিল্লাহ। আমার ফ্যামিলি আমার কাছ থেকে এতদিন চায়ও নাই। কিন্তু এখন আমার ফ্যামিলি সাডেন টাইম তারা হয়তো কোনো প্রবলেমে পড়ছে বলেই আমাকে বলতেছে যে তুমি তো বড় হইছো, দেখো তোমার তো টাকা পয়সা প্রয়োজন। বা আমার ফ্যামিলি মেম্বারের পক্ষ থেকেও অনেকে দেখা যাচ্ছে, আমার ফুপি, তারপর আমার খালা, অনেকে বলতেছে যে কিছু একটা কর। এখন এরকম সিচুয়েশনে যারা পড়ছেন তখনটা আসলে কীভাবে তৈরি হয় সেটা বুঝতে পারতেছেন, যেটা আমি এখন বুঝতেছি। এই কারণে আমি বিকল্প কিছু করার চেষ্টা করতেছি। আমি 2-4টা চাকরির ইন্টারভিউ দিচ্ছি এখন রেগুলার। আমি চাকরির অ্যাপ্লাই করতেছি, গভর্নমেন্ট জব। আর বাংলাদেশে গভর্নমেন্ট জব তো মামা চাচা ছাড়া পাওয়া যায় না। সো গভর্নমেন্ট জব যদি না পাই তাহলে আমার ভবিষ্যৎ প্ল্যান আছে দেশের বাইরে চলে যাওয়ার। যদি আল্লাহ তাআলা নসিবে রাখে হয়তো দেশের বাইরে থাকবো, দেশের বাইরে চলে যাব, যদি আমার বাংলাদেশে কোনো কিছু না করতে পারি। সো এখন আসেন আমার মতো যারা এরকম ফার্স্টেশনে আছেন, বা পুরুষ মানুষ হিসাবেই ভাই আমরা জন্মগ্রহণের পর থেকে ফার্স্টেশন। পুরুষ মানুষের টাকা ছাড়া কখনো দাম নাই। যেমন আমি একটা উদাহরণ আপনাকে এখন দিব, তাহলে আমার অনেক আত্মীয় স্বজন এই ভিডিওটা দেখলে মন খারাপ করবে, তারপরও সেই উদাহরণটা আমি আপনাদের দিই। দেখেন, আমার ফ্যামিলি কিন্তু অত স্টেবল না, যেটা সত্য কথা ভাই। আমার ফ্যামিলি অত মানে হাই রেপুটেড ফ্যামিলি বা টাকা পয়সা আছে, বা আমার ফ্যামিলি মানে দেখা যায় আপনার আমাদের কোনো অভাব নাই। আমাদের অভাব আছে, তারপর আলহামদুলিল্লাহ আমরা যতটুকু আছি আল্লাহ তাআলা আমাদের অনেক ভালো রাখছে। আমাদের থেকেও মানুষ খারাপ অবস্থায় পৃথিবীতে বসবাস করতেছে, যেটা আমার ফ্যামিলি থেকেও অনেক ফ্যামিলি মানে অনেক স্ট্রাগল করতেছে। আমরাও তাহলে তো চলতেছি, খাইতেছি, বাঁচতেছি ঠিক মতো। এরকম পজিশনও অনেকে নাই। সো এই পজিশনটা অর্জনের আগে আমাদের একটা বিশাল সমস্যা যায়। যখন আমি ভিডিওটা করতেছি তখনও আমার ফ্যামিলি কিন্তু ওরকম স্টেবল না। আমার ফ্যামিলি, আমার চাচা, আমার ফুপি, সবার ভিতরে কিন্তু আমরাই একটু দেখা যাচ্ছে আপনার কম স্টেবল আর কি। তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যা দিছে, তারপরও আলহামদুলিল্লাহ। তো আমি ছোটোবেলায় থেকে দেখতাম যে কি আমার ফুপি বা আমার আত্মীয় স্বজনদের ভিতরে আপনার ছোটো থেকেই আমাদের একটু মানে ডিমোটিভেট করা হতো। বিকজ কারণ হলো ওই আমার বাবার ইনকাম কম ছিল ছোটো থেকেই, আমি দেখে আসছি যে এই কারণে মানে ছোটো থেকে আমাদের একটু ডিমোটিভেট করা হতো। সো এটা আমি বুঝতাম, আমি যখন মানে 17-18 বছর হয়েছে তখন থেকেই বুঝতাম যে আমার বাবারও এটা নিয়ে একটা আক্ষেপ আছে যে আমার ইনকামটা কম, এই কারণে আমিও তো বুঝতেছি, আমার ছেলে মেয়েও এটা দিয়ে বুঝতেছে যে আদর থেকে বঞ্চিত হচ্ছে আমার বোনদের, আমার ভাইদের। তখন বুঝতাম, যখন আমার বোঝার বয়স হয়েছে, যখন আমি বুঝতে পারতেছি, আমি রিয়েলাইজ করতে পারতেছি, তারপরও আমার কিছু করার ছিল না। আর আমরা যারা মধ্যবিত্ত মানুষ আছি তাদের কিন্তু বুকে আপনার অনেক পাথর চাপা নিয়ে মানে পৃথিবীর মায়া ত্যাগ করতে হয়। এটা মধ্যবিত্তদের মানে একটা ন্যাচারাল আপনার কথা হয়ে গেছে। কারণ মধ্যবিত্ত মানে তুমি যেমন আছো তেমনই থাকো, বেশি উপরে ওঠার চেষ্টা করো না। একটা শ্রেণী আছে, বা আত্মীয় স্বজনদের ভিতরে একটা শ্রেণী আছে যে এই তোর তো টাকা কম, বা তোর তো একটু মেধা কম, তুই যেমন আছো তেমনই থাক, তুই নতুন কিছু করার চেষ্টা করিস না, বা তুই কিছু করিসই না, কারণ তুই তো যেটা করতেছস সেটাতেই ব্যর্থ হচ্ছস, বা তোর লাইফটাই ব্যর্থ। এরকম একটা মিথ আমাদের মাথায় আসলে ঢুকায় দেয়। ভাই, আমরা কেউ জন্ম থেকে ব্যর্থভাবে জন্মগ্রহণ করি না। আমাদের উপরওয়ালা প্রত্যেকের জন্য ঠিকমতো পটেনশিয়াল তৈরি করেই দেয়, আমাদের পৃথিবীতে পাঠায়। এখন আমরা অনেকে সেই পটেনশিয়ালটা ধরতে পারি না, আবার অনেকে সেই পটেনশিয়ালটা ধরতে পারি। এই কারণে অনেকে দেখবেন সাকসেস হচ্ছে, আবার অনেকে পৃথিবীতে সাকসেস হচ্ছে না। অনেকে দেখা যাচ্ছে আপনার নিজের জীবন দিয়ে দিচ্ছে। এখন পুরুষ মানুষ হিসেবে আপনি যদি
ইনকাম না করতে পারেন। আমার কিছু ফ্রেন্ড আপনার ইন্টার পরীক্ষা দিয়েই তারা বিয়ে করে ফেলছে। আসলে বিয়ে করা খারাপ না, আমি বলতেছি না বিয়ে করা খারাপ। একটা বিয়ে হলো আপনার ফরজ কাজ, যে ফরজ কাজটা আমাদের সকলকে করতে হবে। হ্যাঁ, আমি এখনও করি নাই, সার্টেন টাইম পরে এটা করতে হবে আমার নিজেকেও। সো তারপর ওই ফ্রেন্ডগুলো দেখতাম তারা একটা সময় তাদের ফ্যামিলিতে অনেক সমস্যা হয়। ফ্যামিলি বলতে তাদের ওয়াইফের সাথে ম্যাক্সিমাম গ্যাঞ্জামটা লাগতো। কী গ্যাঞ্জাম? তার ওয়াইফ তাদেরকে প্রশ্ন করতো যে তুমি আমার বিয়ে করছো, বিয়ের আগে তো অনেক স্বপ্ন দেখাইছো যে আমাদের ফ্যামিলিটা এরকম হবে ওই রকম হবে। আর ম্যাক্সিমামেরই ছিল আপনার প্রেমের বিয়ে। সো প্রেমের বিয়েতে তো বোঝেনি ভাই, প্রেম তো আমরাও জীবনে দুই একটা করছি। সো দুই একটা করার ক্ষেত্রে তো বুঝছি যে কতটুকু ভাই আসলে প্রেমের বিয়েতে আপনার দেখা যাচ্ছে মিথ্যে কথা বলতে হয়। প্রেমের করতে গেলে মিথ্যে কথা বলতেই হবে ভাই, এটা ছাড়া উপায় নাই। আর ভিডিওটা আমি করতেছি রমজান মাসে, আপনারা কখন দেখেন সেটা জানি না। আমি কিছু সত্য কথা বলে ফেলতেছি, অনেকে অবশ্য খারাপ লাগতে পারে, খারাপ লাগলেও কিছু করার নাই। সো প্রেমের বিয়েতে কিছু মিথ্যে কথা বলতে হয়। সো এটা যারা প্রেম করে বিয়ে করছেন তারা বলতে পারবেন যে প্রেম করতে গেলে অনেক উচ্চ স্বপ্ন আসলে প্রেমিকাকে দেখাতে হয়, না হলে আমাদের বাংলাদেশের মেয়েগুলো আসলে ওরকম মানে উচ্চ স্বপ্ন না দেখালে আপনার প্রতি পড়বে না, যেটা স্বাভাবিক। আমার যে ফ্রেন্ডগুলো আপনার ইন্টার পাস করে বিয়ে করে ফেলছে, এখন তারা রিয়েলাইজ করতেছে যে ওই সময়টায় কেন বিয়ে করছি। যাদের ফ্যামিলি সাপোর্ট ওই রকম নাই, সবার ক্ষেত্রে কিন্তু এমন হয় নাই। যাদের ফ্যামিলি সাপোর্ট বলতে যাদের ফ্যামিলি অত এস্টাবলিশ না, মানে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত আছে না ওই রকম আর কি, যারা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর লোকজন, তারা এখন বুঝতে পারতেছে যে তখন আমি কেন প্রেম করছি আর তখন আমি কেন বিয়েটা করছি। তখন যদি প্রেম করে বিয়ে না করতাম তাইলে তো আজকে আমার এই সিচুয়েশনে পড়তে হতো না। আমার ক্লোজ একটা ফ্রেন্ড আছে, বলতে গেলে আমার বেস্ট ফ্রেন্ড। ফোন দিচ্ছে কে, মিউট করি। সো ওই ক্লোজ ফ্রেন্ডের আপনার কিছুদিন আগে একটা সাংসারিক সমস্যা হয়েছে, আমি গেছিলাম। ওদের বিয়ে থেকে ধরে সব কিছুই আমি ছিলাম, ওদের প্রেমের শুরু থেকে শেষ পর্যন্ত বিয়ে পর্যন্ত আমিই ছিলাম। তারপর ওদের ফ্যামিলি কিছুদিন আগে ওর আর ওয়াইফের ভিতরে প্রচুর মানে ঝামেলা হয়েছে, কনফ্লিক্ট তৈরি হয়েছে। পরবর্তীতে আমি গেছি, যাওয়ার পর ওর ওয়াইফ আমাকে বলতেছে ভাই দেখেন আপনার বন্ধু যখন বিয়ে করবে তখন তো বলছে যে আমি তোমাকে এইভাবে রাখবো ওইভাবে রাখবো, কিন্তু এখন তো আমি আমার বাবার বাড়ি থেকে অনেক খারাপ অবস্থায় আছি। সো তখন আমার বন্ধু আমাকে আফসোস করলো যে বন্ধু দেখ আমি কি করব, আমি তো চেষ্টা করতেছি ইনকাম করার জন্য, কিন্তু ইনকাম সোর্স আমি পাচ্ছি না। এখন আমি কোথা থেকে ইনকাম করব, আমি কি চুরি করে আনবো? এখন ওনাদের কথা শোনার পর আমি এতটুকু বুঝতে পারছি যে ভাই পুরুষ মানুষ হলো টাকার গোলাম। পৃথিবীতে পুরুষ মানুষ আল্লাহ তাআলা তৈরি করছে ইনকামের জন্য। এখন পুরুষ মানুষ আপনি যদি ইনকাম না করেন, আপনি যদি ইনকামের পথ না খুঁজতে পারেন পৃথিবীতে, তাহলে আপনার মৃত্যুর আগ পর্যন্ত ভাই পৃথিবীটা নরকের মতো হয়ে যাবে। এটা অনেকে রিয়েলাইজ আমার সাথে একমত হবেন, অনেকে আমার সাথে একমত হবেন না। যারা আসলে একটু এস্টাবলিশ ফ্যামিলি থেকে বিলং করেন তাদের হিসাবটা আলাদা। যারা আমার মতো মিডল ক্লাস নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করেন, তাদের সম্পূর্ণ এস্টাবলিশডের প্রসেসটা অনেক জটিল, বা তাদের জীবনটা পরিচালনা কাজটা অনেক ব্যাপক। কারণ তারা অনেক পাওয়া না পাওয়ার ভিতর দিয়ে বড় হয়। তো দেখা যাচ্ছে আপনার মধ্যবিত্ত ফ্যামিলির সন্তানরা আপনার অনেক কিছু পায় না জীবনে। আমরা অনেক স্বপ্ন আমার চোখের সামনে আমি শেষ হতে দেখছি, আপনার এটা সেম। এখন আমরা মধ্যবিত্ত, এটার প্রধান একটা কারণই হলো আমরা মধ্যবিত্ত। সো মধ্যবিত্ত হিসাবে জন্মগ্রহণ করে আমরা কিন্তু একদিক থেকে হ্যাপি, অনেকের মতো অনেক আশা নেই আমাদের স্বল্প আশা যেটা আছে অনেক ক্ষেত্রে আল্লাহ তাআলা পূরণ করছে, আবার অনেক আশা আমাদের চোখের সামনে মৃত্যুবরণ করছে। এটা মধ্যবিত্তদের স্বাভাবিক একটা কমন মানে ঘটনা, কমন সিনারিও। এখন পুরুষ মানুষ হিসেবে আপনি আমি যারাই আর কি আসি, তাদের অবশ্যই বা ইনকাম করতে হবে। আমি সবসময় বলি আপনি পুরুষ মানুষ হিসেবে, আমি একটা আমার উদাহরণটা দিই। আমি যখন প্রথম এসএসসিতে উঠি তখন বাংলাদেশে প্রচুর পরিমাণে অনলাইন বিজনেস মানে এস্টাবলিশড হচ্ছিল 2018 সালের দিকে। এসএসসি পরীক্ষা দিছি, আপনার ফার্স্ট ইয়ারের পরীক্ষা দিয়ে সেকেন্ড ইয়ার উঠছি, তখন বাংলাদেশে প্রচুর পরিমাণে অনলাইন বিজনেসের একটা মানে জয়কার চলতেছিল। সম্ভবত এটা 2017-18 সালের দিকে, তখন বাংলাদেশের প্রচুর পরিমাণে অনলাইন বিজনেসের একটা মানে জয়কার চলতেছিল। ওই সময়টাতে আমি নিজেই অনলাইনে একটা পেজ খুলছিলাম। আমার ওই প্রথম পেজটার নাম আপনারা অনেকে হয়তো চিনবেন যারা অনলাইন থেকে কেনাকাটা করেন। আমার প্রথম পেজটার নাম ছিল ব্লু বার্ড, মানে ব্লু বার্ড নামে আমি একটা পেজ খুলি। ওইটা আমার লাইফের প্রথম পেজ ছিল। ওই পেজটা আমি যখন আপলোড দিচ্ছিলাম বিভিন্ন ছবি আমার নিজের ছবি আমি প্রথম ভুলে বসে আপলোড দিচ্ছি। পরে ওগুলো যখন আমি বিজনেসের ক্ষেত্রে গেছিলাম
2019 সালে আমি ফুল ফর্মে বিজনেসের ক্ষেত্রে যাই অনলাইন পেজে। 18 শেষ থেকে অনলাইন পেজের বিজনেসের মনোনিবেশ করি, টুকটাক বুস্টিং কিভাবে করে ওইগুলো খোঁজখবর নিচ্ছিলাম। 2018 সাল পর 2019 সালে আমি কিছু টাকা জমিয়েছিলাম। আমার অনলাইন বিজনেস শুরু করার প্রথম টাকা ছিল আপনার 9,000 টাকা। আমি ওইটা আমার যে টিফিনের টাকা দিত বাসা থেকে, আমার কলেজটা ছিল উত্তরাতে, তো আমার বাসা থেকে যে প্রতিদিন 100 টাকা করে দিত অথবা 150 টাকা করে দিত, আমার বাইক ছিল ওই অবস্থাতে। আপনারা অনেকে জানেন যে আমি ইন্টার পাস করার আগে বাইক কিনে নিয়েছিলাম, অবশ্যই আমার লাইসেন্স ছিল না। আর আমার একটা ভাগ্য ভালো কি, আমার কোনো দিন এখন পর্যন্ত আমার লাইফে আমি বাইক চালাচ্ছি 6-7 বছর, আমাকে কিন্তু ট্রাফিক সার্জেন্ট বলেন অথবা পুলিশ বলেন, আমি হাতে গুনতে পারবো কয়বার আমাকে ধরছে, কারণ এত কম আমি ধরা খাইছি জীবনে। আমি ওই রকম রাত কখনো চালাই না, বা আমি ওরকম মানে পাগলা ড্রাইভার না যে পুলিশ দেখলেই বুঝবে যে ওর ড্রাইভিং লাইসেন্স নাই, ওই ঝামেলা আছে। আমি সবসময় সুশৃঙ্খল একটা রাইড করার চেষ্টা করি। হয়তো এই কারণে পুলিশ আমাকে দেখলে, বা আমি সবসময় হেলমেট পরার চেষ্টা করি, এই কারণে হয়তো আমি অনেক সময় ধরা খাই না বা পুলিশ আমাদের ধরে না। অনেকে কিছুদিন আগে দেখছিলাম যে বাংলাদেশে বলতেছে যে রাস্তায় বের হলে পুলিশ ধরে। আসলে রাস্তায় বের হলে পুলিশ ধরে, পুলিশ তো আপনার রাইডিং স্টাইল দেখে বুঝতে পারে যে ব্যক্তিটা বা এই বান্দাটা কতটুকু এক্সপার্ট, বা এর আসলে ড্রাইভিং লাইসেন্স আছে কিনা, বা এ আসলে বাইক সম্পর্কে জানে কিনা, বা এর আসলে কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা বাইক চালানোর সম্পর্কে বা গাড়ি চালানোর সম্পর্কে। আপনি পুলিশ বা যারা সার্জেনে চাকরি করে ভাই, তারা কিন্তু একবারে কিছু না শিখে সার্জেনে বা পুলিশে চাকরি পায় নাই, তারা অবশ্যই কিছু শিখছে। না শিখা তো আর তারা এই প্রশাসনিক পদটাতে বসতে পারেনি। তাদের শিক্ষাগত যোগ্যতা আছে, তাদের আপনার দেখা যাচ্ছে ট্রেনিং যোগ্যতা আছে। এখন ট্রেনিংও কিন্তু পুলিশ অথবা যে বাহিনীগুলো বাংলাদেশ রোডে মানে কাজ করে, তাদের কিন্তু ট্রেনিং অনেক দিন হয়। সো ট্রেনিংও কিন্তু একটা বিশাল ফ্যাক্ট আছে। কি করে আমাদের পুলিশে ধরে, আমরা অনেক চিন্তা করি যে কিভাবে বোঝে পুলিশে আমার লাইসেন্স নাই, বা কিভাবে বোঝে যে আমার গাড়ির কাগজের ঠিক নাই। আপনি রাইডিং স্টাইল চেঞ্জ করেন, সেক্ষেত্রে দেখবেন যে আপনি অনেকাংশে আপনার পুলিশের হাত থেকে রক্ষা পাবেন, বা অনেকাংশে আপনার পুলিশের হাত থেকে বেঁচে যাবেন। যদি আপনাকে এখন পুলিশে মাসের ভিতরে 5 বার ধরে, অনেকের ক্ষেত্রে আমি এমন জিনিস দেখছি, আমার এক ফ্রেন্ড, ওর সব ঠিক আছে, মানে কাগজ থেকে ধরে সব ঠিক আছে, জাস্ট ওর রাইডিং স্টাইলের কারণে ওরে মাসের ভিতরে মানে 5 থেকে 10 বারও আটকায়। এখন 5 থেকে 10 বার আটকানোর কারণে ওই একবারে মানে বিরক্ত হইয়া বলতেছে, ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, আদার্স অনেক জায়গায় স্ট্যাটাস দিচ্ছে যে পুলিশ ভালো না, বাংলাদেশের পুলিশ ঘুষ খায়, ব্লা ব্লা ব্লা। পরে আমি ওরে আর কি বিস্তারিতভাবে জিজ্ঞেস করলাম যে বন্ধু আসল প্রবলেমটা কি। ওই আর কি আমাকে পরে বললো যে বন্ধু দেখ, আসল এইভাবে রাস্তায় দাঁড়ায় মানুষ ডাকতেছে আইরে বাংলাদেশ। আমি মাসের ভিতরে 10 থেকে 15 বার আমার পুলিশে আটকায়, মিনিমাম 5 বার তো প্রতি মাসে আটকাইবই। এখন আটকায় আমার দেখা যাচ্ছে টাইম খরচ হচ্ছে। তো আমি এটা অনেক সময় পুলিশে মানে অনেক সময় বলে আপনি এই আইন ভাঙছেন, ওই আইন ভাঙছেন। তো এই কারণে পুলিশে মানে ধরলে আমি এটা আসলে ভালো লাগে না আমার কাছে। তো তারপরে এরকম যারা আছেন, অনেকে রাইডিং স্টাইল চেঞ্জ করলে আসলে এই সমস্যাটার সম্মুখীন আর হবেন না। এখন যারাই আসলে রাইডিং স্টাইলের কারণে এই ঘটনাটার সম্মুখীন হচ্ছেন, অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের কি রাইডিং স্টাইল অনেক উশৃঙ্খল, এই কারণে আপনাদের পুলিশে ধরে, না রাইডিং স্টাইল ভালো আছে তারপরেও কেন পুলিশে ধরে। এটা নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও আজকেই তৈরি করব। একটা ভালো ভিডিওর আইডিয়া আসছে কথা বলতে যে। এখন আমি যখন কলেজে পড়তাম তখন থেকে আমি বাইক চালাতাম, আর ওই অবস্থাতে বাইকের তেল ছিল মেবি 80 টাকা বা 89 টাকা এরকম হতে পারে। সো 89 টাকা লিটার তেল কিনে আমি দেখা যাচ্ছে আপনার বাইক চালাতাম। সো বাইক চালানোর সময় আমার কিন্তু ওরকম টাকা পয়সা প্রয়োজন হতো না। আমি উত্তরাতে আসতাম, এসে জাস্ট ক্লাস করতাম, ক্লাস করে জাস্ট বাসায় চলে যেতাম। আমার ওই আপনার প্রতিদিন দেখা যাচ্ছে আপনার 80 টাকারও তেল লাগতো না, 70-60 টাকার তেল লাগতো, 100 টাকা করে দিত। ওই টাকাগুলো আমি জমাতাম বাসায়। আর আমি সবসময় আপনার ফুল ট্যাঙ্কি করতাম। ফুল ট্যাঙ্কি করলে ওই সময়টাতে আমার তো লাইসেন্স ছিল না, আমি জাস্ট কলেজে আসার জন্য জাস্ট আমার বাইকটা ইউজ করতাম। সেই কারণে আমার অত একটা প্যারাও ছিল না যে প্রতিদিন আমাকে আপনার তেল ভরতে হবে, বা প্রতিদিন আমাকে এখন যেমন আমি রেগুলারই বাইক চালানো হচ্ছে, আমার রেগুলারই দেখা যাচ্ছে 100 কিলো মতো চালানো হয়, 150 কিলোর মতো চালানো হয়। সো এরকম আর কি আমার কোনো দিন হয় নাই ওই সময়টার কথা বলতে, যখন আমি কলেজে পড়তাম। এই কারণে ওই সময়টা আমার অনেক টাকাও আমি মানে সেভ করতে পারতাম, যেই টাকাগুলো এখন আমি সেভ করতে পারি। এখন আমি ইনকাম করেও অনেক খরচ হয়ে যায়। সেই কারণে তখন আমি ওই ব্যবসায় আর কি স্টার্ট করি। আর তখন আমার ছোটোবেলা থেকে একটা খারাপ অভ্যাস কি, আমি অনেক নতুন কিছু শেখার চেষ্টা করতাম, আমি নতুন কিছু ইনোভেশন করার চেষ্টা করতাম। এটা আমার ছোটোবেলা থেকে একটা খারাপ অভ্যাস বা বদ অভ্যাস বলা চলে। সেই কারণে এখনও আমি অনেক নতুন কিছু ইনোভেশন করার চেষ্টা করি, নতুন কিছু শেখার চেষ্টা করি, যেটা আমার খারাপ অভ্যাস বা ভালো অভ্যাস আপনারা যাই বলেন না কেন, এটা আসলে
অবশ্যই অনেকের লাইফে করা দরকার, কারণ আপনি নতুন অনেক কিছু জানলে, অনেক কিছু শিখলে আপনি জীবন সম্পর্কে অনেক কিছু বুঝতে পারবেন, যেটা আসলে অনেকে অল্পতেই বুঝে যায়, আবার অনেকে অনেক কিছু করে বুঝতে পারে না। সো পুরুষ জাতি হিসাবে আমরা যারা জন্মগ্রহণ করি, আমার মনে হয় আপনি স্কুল লাইফটা শেষ করে কলেজ লাইফে যখন উঠবেন, বাংলাদেশে লটস অফ অনলাইন বিজনেসের ওয়ে আছে। আপনি যদি ফ্রিল্যান্সিং করতে পারেন, ফ্রিল্যান্সিং করেন। আপনি যদি ফেসবুকে কন্টেন্ট তৈরি করতে পারেন, ফেসবুকে কন্টেন্ট তৈরি করেন। আপনি ইউটিউবে কন্টেন্ট তৈরি করতে পারলে ইউটিউবে কন্টেন্ট তৈরি করেন। আপনি যদি ব্লা 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 যে কোনো কিছু করতে চান, বাংলাদেশে এখন আপনার ডিজিটাল প্রযুক্তি আসছে। আমরা যখন 2019 সালের দিকে অনলাইন বিজনেস শুরু করছি, তখন মানুষ আসলে অনলাইনটা তো অত একটা বিশ্বাসও করতো না। তখন বলতো যে ভাই আপনি অনলাইনে প্রোডাক্ট দিবেন, এটা কি ভুয়া হতে পারে কিনা। এখনও অনলাইনে ভুয়া প্রোডাক্ট দেয় মানুষ, কিছু দুষ্ট চক্র আছে যারা অনলাইনে টাকা মেরে দেয়। এগুলোর কারণে অনলাইনটা এখনও সমালোচিত। বিশ্বব্যাপী কিন্তু অনলাইন বিজনেসটা অনেক প্রচলিত, কিন্তু আমাদের দেশে সমালোচিত কিছু দুষ্ট শ্রেণীর মানুষের জন্য। আপনি চাইলে সেই ব্যবসাগুলো করতে পারেন, নাহলে আপনি আসলে ভাই একটা সময় যে রিয়েলাইজ করবেন যে জীবনে কি করলাম, শুধু পড়াশোনার পিছনে দৌড়াইলাম, জীবনে তো আমার এখন চাকরি পাচ্ছি না। আপনি যদি পড়াশোনা বাংলাদেশে শেষ করেন, চাকরি বাকরি আপনি পাবেন কি না আপনি নিজেও বলতে পারেন না, বা আপনাকে কেউ গ্যারান্টি দিতে পারবে না যে আপনি চাকরি পাবেন বাংলাদেশে। অবশ্যই আপনি এত সুন্দর মেধাবী স্টুডেন্ট, বাংলাদেশে ভাই কেউ আসলে মেধা নিয়ে জন্মগ্রহণ করে না। আমরা বাংলাদেশে যারা পড়ালেখা করি তারা সম্পূর্ণ ওই যে আপনার তথাকথিত মেধার উপর নির্ভরশীল। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিওটা আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করছি যে পুরুষ মানুষ হিসেবে জন্মগ্রহণ করলে আমাদের কী কী সমস্যার সম্মুখীন হতে হয় বাংলাদেশে। যেই সমস্যাগুলো আপনারা চাইলে আগে থেকেই সলভিংয়ের পথ বেছে নিতে পারেন, বা সমাধানের পথ আগে থেকে বেছে নিতে পারেন। অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি খারাপ হয় তাহলে কমেন্ট করতে পারেন, ভালো হলেও কমেন্ট করতে পারেন, লাইক করতে পারেন। লাইক কমেন্ট করতে কোনো টাকা পয়সা খরচ হয় না, অযথা কিপটেমি কেন করবেন।